নাসরুল্লাহ হত্যা ও গাজা ইস্যুতে বিশ্ব মঞ্চে নেতানিয়াহুকে ধবল ধোলাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ইমানের জোর কম টাইপের কিছু মানুষের কথা শুনলে মনে হয় চামড়ার চোখে যাকে আমরা বিজয়ী হতে দেখছি সেটাই মনে হয় প্রকৃত বিজয়। বিজয়ের প্রকৃত রহস্য কোথায় লুকিয়ে থাকে, কিভাবে তা অর্জিত হয়, সেই বিজয়ের ভাবার্থ কী, সেগুলো বোঝার গভীর জ্ঞান তাদের নেই। তাই ইসরায়েলের বিরুদ্ধে বললেই তারা বলার চেষ্টা করে, কই হামাস, হিজবুল্লাহ, ইরান তো কিছুই করতে পারল না, শুধু মুখের ফাঁকা বুলি আর গর্জন, বাস্তবে কিছুই করতে পারছে না। ইসরায়েলের একটা লোমও তো ছিঁড়তে পারছে না। তাদের উদ্দেশ্যে একটাই কথা, ধরুন আপনি ন্যায়ের পথে আছেন, আপনার দাবিটি যৌক্তিক এবং সার্বজনীনভাবে অধিকারভুক্ত, তারপরও কেউ আপনাকে জোর জবরদস্তি করে অন্যায়ভাবে নিশ্চিহ্ন করতে চায়, একের পর এক আপনার সহযোগীদের হত্যা করছে এবং এটা তারা পারছেও। তখন আপনি কি করবেন? বসে থাকবেন? আঙুল চুষবেন? আপনি যে অস্ত্র, লোকবল, অর্থকড়ির দিক থেকে পেরে উঠছেন না, তাই বলে কি আপনি দোষী বা হেরে যাবার দল? না, তা কখনোই না। বরং যারা এই অবস্থা দেখে উপহাস করে, হতাশার কথা বলে, তারাই বেঈমান, গাদ্দারের দল, এবং তারাও ইসরায়েলিদের মতো ভয়ঙ্কর শত্রু। বারবার চোখের সামনে দৃশ্যপটগুলো সিনেমার মতো চলতে থাকলেও ওই সকল মূর্খদের বোধোদয় হবে না যে হামাস, হিজবুল্লাহ, ইরান তারা হারতে জানে না। তাদের নেতাদের মৃত্যু হলেও তাকে হেরে যাওয়া বলে না, বরং ওগুলো হচ্ছে এক একটা মানসিক ও বৈশ্বিক সমর্থনের বিজয়। বিশ্বের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ, বিশ্বব্যাপী বয়কটের ডাক, আন্তর্জাতিক অপরাধ আদালতে অমুসলিম দেশের প্রধান কর্তৃক মামলা করা, জাতিসংঘের ভাষণের সময় ওয়াকআউট করা, এগুলো তাহলে কি? যারা এই সকল সংবাদ বিশ্লেষণে উপস্থাপক বিশ্লেষকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে থাকেন ওরা পেইড বাই ইরান, তারা ইসরায়েলিদের মতোই বর্বরের রোল প্লে করছেন। এই বিশ্লেষণ তাদের দেখার দরকার নেই। তাদের দিয়ে মুসলিম বিশ্বের কোনো উপকারও হবে না, বিশেষ করে মানবতার কোনো উন্নয়ন ঘটবে না। উপরন্তু তারা আমাদের মহান যোদ্ধাদের মনোবল নষ্ট করছে এবং মুসলিম বিশ্বকে ঐকমত্যে আসতে বাধা দিচ্ছে। ইরানকে কাগজে বাঘ বলার আগে নিজেকে প্রশ্ন করুন। অস্ত্র, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে প্রতিরোধ, যুদ্ধে সরাসরি জড়ানো, কূটনৈতিক তৎপরতা, লেখালেখি, ডকুমেন্টারি বানানো, এগুলো না হয় পরেই ধরলাম, অন্তত আপনি কতটা মানসিকভাবে সাহস যোগাচ্ছেন নির্যাতিতদের পক্ষে? একটুও না, শুধু সমালোচনা করছেন, যেটা সবচেয়ে সহজ ও গাধাদের কাজ। এত কিছুর পরও ইরান বসে নেই। ইসরায়েলকে মোকাবেলায় লেবাননের জনগণ ও হিজবুল্লাহর পাশে দাঁড়াতে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের ঘটনায় শনিবার এক বিবৃতিতে খামেনি এমন আহ্বান জানান। খামেনি বলেন, এই অঞ্চলের ভাগ্য নির্ধারিত হবে প্রতিরোধ বাহিনীর মাধ্যমে, আর এই বাহিনীর অগ্রভাগে থাকবে হিজবুল্লাহ গোষ্ঠী। এছাড়া নাসরুল্লাহকে হত্যার বিষয়ে ইসরায়েলের দাবির পর খামেনি ইসরায়েলের নীতিকে অদূরদর্শী বলে বর্ণনা এবং লেবাননে মারাত্মক হামলাকে অপরাধমূলক বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েলি অপরাধীদের জানতে হবে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর শক্ত ঘাঁটিতে বড় মাত্রায় ক্ষতি করার মতো সামর্থ্য তাদের খুবই কম। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে আর্থিক ও সামরিক সমর্থন দিয়ে থাকে ইরান। হিজবুল্লাহ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের একের পর এক হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের উত্তেজনা তৈরি করছে। এর মাধ্যমে তাদের মূল পৃষ্ঠপোষক ইরানকে উস্কে দেওয়া হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তারা বলছেন, কিছুদিন ধরে ইসরায়েল আর হিজবুল্লাহর মধ্যে চলা যুদ্ধে অনেকটা নীরব দর্শকের ভূমিকা রেখে আসছে ইরান। কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে কৌশলে মধ্যপ্রাচ্যে একের পর এক তাদের মিত্রদের ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে নাসরুল্লাহ হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্য বিপজ্জনক মুহূর্তে অবস্থান করছে। এর পরিণতি কি হতে পারে তা অনুমান করা যাচ্ছে না। তারা বলছেন, নাসরুল্লাহ হত্যার বদলা হিজবুল্লাহ কিভাবে নেবে তা পরিষ্কার নয়। গোষ্ঠীটি এখন পর্যন্ত তাদের গাইডেড ক্ষেপণাস্ত্র, যা কিনা ইসরায়েলের অনেক গভীরে আঘাত হানতে পারে, এমন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির দুজন আঞ্চলিক কর্মকর্তা শনিবার এই তথ্য জানিয়েছেন। খামেনিকে যেখানে সরিয়ে নেওয়া হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত বলে জানিয়েছেন তারা। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নিল ইরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে হিজবুল্লাহ এবং অন্যান্য মিত্র গোষ্ঠীর সঙ্গে তারা যোগাযোগ রাখছে। নাসরুল্লাহর ওপর হামলার জবাবে কী ব্যবস্থা নেওয়া হবে সেটি এখন ঠিক করা হবে। নাসরুল্লাহকে হত্যা করতে গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে হামলায় ৮৫ টন বিস্ফোরক ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। এক একটি বোমা ছিল ১ টন ওজনের। ইসরায়েলের সামরিক বাহিনী এই তথ্য দিয়েছে। বৈরুতের বাসিন্দারা বলেছে, মনে হয়েছিল যে ভূমিকম্প হচ্ছে। প্রচণ্ড শব্দে বোমাগুলো যখন ভূমিতে পড়ছিল তখন মনে হয়েছে যেন বাড়ির সামনেই তা পড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় 2টি মানচিত্র দেখিয়েছেন। শুক্রবারের ওই ভাষণে দেখানো 2টো মানচিত্রের কোথাও ছিল না ফিলিস্তিন। এনডিটিভি জানায়, একটি মানচিত্রে সবুজ রং দিয়ে কিছু দেশকে আশীর্বাদ এবং আরেকটি মানচিত্রে কিছু দেশকে কালো রং দিয়ে চিহ্নিত করে অভিশাপ হিসেবে বর্ণনা করা হয়। 2 মানচিত্রে যে বিষয়টি সবচেয়ে স্পষ্ট ছিল তা হল ফিলিস্তিনকে সম্পূর্ণ মুছে ফেলা। নেতানিয়াহুর ডান হাতে থাকা মধ্যপ্রাচ্যের মানচিত্রে কালো রং দিয়ে চিহ্নিত করা হয়েছে ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনকে। এই দেশগুলোকে অভিশপ্ত আখ্যা দেন তিনি, অর্থাৎ এসব দেশ ইসরায়েলের জন্য হুমকি। অন্যদিকে বাঁ হাতে থাকা মধ্যপ্রাচ্যের মানচিত্রে সবুজ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে মিশর, সুদান, সৌদি আরব ও ভারতকে। এসব দেশকে আশীর্বাদ হিসেবে বর্ণনা করেন তিনি, অর্থাৎ এই দেশগুলো ইসরায়েলের জন্য হুমকি নয়। তবে উভয় মানচিত্রের মধ্যে সবচেয়ে স্পষ্ট ছিল ফিলিস্তিনের অনুপস্থিতি। সবুজ বা কালো কোনো মানচিত্রেই ফিলিস্তিনের অস্তিত্বের কোনো উল্লেখ ছিল না। অধিবেশনে অভিশপ্ত দেশগুলো এবং ইরানের প্রভাবের সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপন করে তিনি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য ইরান ও এর মিত্ররা দায়ী। অন্যদিকে সবুজ রঙে চিহ্নিত দেশগুলো ইসরায়েলের মিত্র বা সম্ভাব্য মিত্র। এসব দেশের কোনোটির সঙ্গে ইসরায়েলের স্বাভাবিক সম্পর্ক রয়েছে, আবার কোনোটি সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় আছে। জাতিসংঘে দেয়া ভাষণে লেবানন, সিরিয়া ও ইয়েমেনে অব্যাহত সহিংসতার জন্য ইরানকে দায়ী করেন নেতানিয়াহু। লেবাননের হিজবুল্লাহ, গাজার হামাস এবং ইয়েমেনের হুথিদের ইরানের আর্থিক ও সামরিক সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে ইরান সমর্থিত যোদ্ধাদের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে নিজেকে রক্ষা করে চলেছে। ইরানকে হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন, আপনারা যদি আমাদের আক্রমণ করেন তাহলে আমরাও আপনাদের আক্রমণ করব। প্রয়োজনে ইসরায়েলের প্রতিরোধ পুরো মধ্যপ্রাচ্যে প্রসারিত হতে পারে। নেতানিয়াহু ভাষণ দেওয়ার সময় কয়েকশো কূটনীতিক প্রতিবাদ জানিয়ে বাইরে চলে যান। জানা যায়, নেতানিয়াহু মঞ্চে ওঠার পরই সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা বের হয়ে যান। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এরপর একে একে তার পেছনে অন্যেরাও বের হয়ে যেতে থাকেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন প্রতিনিধি দলও সভাস্থল ত্যাগ করে। এরপর ইরান ও আরব অঞ্চলের কয়েকটি দেশ এবং আফ্রিকা অঞ্চলের কয়েকটি দেশের প্রতিনিধিরা সভাস্থল ছেড়ে চলে যান। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, নেতানিয়াহু ৪১,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছেন। তার জাতিসংঘে ভাষণ নয়, কারাগারে থাকা উচিত। সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে দেখা গেছে, নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর অধিবেশন কক্ষের বেশিরভাগ আসনই খালি পড়ে আছে। অনেক দেশের প্রতিনিধি, ডেলিগেট, কূটনীতিক তখন নেতানিয়াহুকে ধিক্কার জানাতে দর্শক সারি থেকে চিৎকার করতে করতে উঠে পড়েন। একই সময় ইসরায়েলের সমর্থকরা উল্লাসধ্বনি দিতে থাকেন। দুই পক্ষের হট্টগোলে অধিবেশন নির্বিঘ্ন করতে হস্তক্ষেপ করেন সভাপতি। এ সময় নিরাপত্তা কর্মীদের দর্শক সারিতে প্রবেশ করতে দেখা যায়। তারা ক্ষুব্ধ কূটনীতিক ও শ্রোতাদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তাতেও কাজ হয়নি। অনেকে ওয়াকআউট করে বেরিয়ে যান। কিছুক্ষণ পর হট্টগোল থামলে নেতানিয়াহু ভাষণ শুরু করেন। নেতানিয়াহু বলেন, যতদিন পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন না করতে পারবেন ততদিন যুদ্ধ অব্যাহত রাখবেন। হালা জাবের নামের এক বিশ্লেষক, যিনি হিজবুল্লাহ বর্ন উইথ আ ভেঞ্জেন্স বইটির লেখক, তিনি আল জাজিরাকে জানিয়েছেন, হাসান নাসরুল্লাহর মৃত্যু লেবাননের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে। সানডে টাইমসের সাবেক সংবাদদাতা বলেন, অনেক মানুষ শোকাহত হবে, দুঃখে ডুবে যাবে,
শূন্যতা অনুভব করবে, কারণ এই নেতা ৩২ বছর ধরে তার জনগণের সঙ্গে একই পথের পথিক ছিলেন। হালা জাবের আরও যোগ করেন, একটি প্রজন্ম নাসরুল্লাহর সঙ্গেই বেড়ে উঠেছে। তারা তার কথা শুনেছে, তাকে সমর্থন করেছে। তিনিও তাদের আশা দিয়েছেন, তাদের একটি কণ্ঠ হয়ে উঠেছেন, তাদের স্বাধীনতা ও শক্তি দিয়েছেন এবং দখলদারিত্ব থেকে মুক্তি দিয়েছেন। সেই সঙ্গে এই বিশ্লেষক উল্লেখ করেছেন যে, তবে হিজবুল্লাহ কেবল একজন নেতার ওপর নির্ভরশীল নয় এবং একজন নেতার হত্যার মাধ্যমে তাদের প্রতিরোধ সংগ্রাম শেষ হয়ে যাবে না। তিনি বলেন, ইসরায়েল মনে করে নাসরুল্লাহ ও তার সহকর্মী এবং কয়েকজন কমান্ডারকে হত্যা করেই তারা এই সংগঠনকে শেষ করে দিয়েছে। কিন্তু ইতিহাস এবং পূর্ববর্তী ঘটনাগুলো আমাদের দেখিয়েছে যে একজন নেতা চলে গেলে আরেকজন তার জায়গায় আসেন এবং শক্তভাবে হাল ধরেন। জাবের আরও বলেন, হিজবুল্লাহর নতুন নেতৃত্ব সাধারণত আরও তীব্র, আরও দৃঢ় সংকল্পবদ্ধ এবং আরও অগ্রগামী হয়ে থাকবে। ১৯৯২ সালে যখন হিজবুল্লাহর পূর্ববর্তী নেতা আব্বাস আল মুসাভিকে ইসরায়েল হত্যা করে, তখন নাসরুল্লাহ এর নেতৃত্ব গ্রহণ করেছিলেন। জাবেরের মতে, নাসরুল্লাহ হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়েছেন, সংস্কার করেছেন, পরিপক্ক করেছেন এবং একে আজকের অন্যতম শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।